বিকেলে বসছে সংসদ, উত্তাপ ছড়াতে পারে জুলাই সনদ বাস্তবায়ন আলোচনা। গণভোট সহ 20 অধ্যাদেশ অনুমোদন না দেওয়ার সম্ভাবনা। অতি ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় একযোগে হামের টিকাদান, গেল সরকারের ব্যর্থতায় ভয়াবহ আকার ধারণ করেছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। আজও রাজধানী ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, জ্বালানি সংকটে স্থবির কক্সবাজারের মৎস্য আহরণ কেন্দ্র। সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। এবং শাপলা চত্বর গণহত্যার তদন্ত প্রতিবেদন 7 জুন, গণহত্যায় সালমান, আনিসুল, হানিফের বিরুদ্ধে সাক্ষ্য। ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দাখিল। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বিকেল 3:30টায় আবারও বসছে সংসদ। দিনের কার্যসূচি অনুযায়ী সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন প্রবাসী, খাদ্য, শ্রম ও দুর্যোগ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এছাড়া জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আনা নোটিশের ওপর আলোচনা হবে। তবে সংসদ অধিবেশনে উত্তাপ ছড়াতে পারে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা। গত 1 এপ্রিল নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ 20টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন না করার পক্ষে মত দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। দেশের অতি ঝুঁকিপূর্ণ 18টি জেলার 30টি নির্বাচিত উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল 9টায় ঢাকার নবাবগঞ্জে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। এ সময় অভিযোগ করেন, অতীতের সরকার টিকা দেয়নি বলে বজ্রপাতের মতো হাম এসেছে। আর টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করেছে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, টিকাদানে কোনো রকম ঘাটতি হবে না। তাহসিন তারিনের রিপোর্ট। দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 18টি জেলার 30টি উপজেলায় একযোগে শুরু হওয়া এই কার্যক্রমে 6 মাস থেকে 59 বয়সী সব শিশুকে হাম প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে। সকালে নবাবগঞ্জ উপজেলায় হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, বিগত সরকার টিকা দেয়নি বলে হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসেছে। হামের ভয়াবহতা কোনোভাবে করোনার চেয়ে কম নয় বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না। এবং বাচ্চাগুলি, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। এই সময় মন্ত্রী বলেন, 12 এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে এবং 3 মে থেকে সারা দেশে একযোগে শুরু হবে এই টিকাদান কার্যক্রম। 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। এইদিকে সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। বলেন, টিকার আর কোনো ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে বলেও জানান তিনি। আমাদের সরকার বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব এবং যাচ্ছি। বাদ যাবে না একটি শিশুও। প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমানে অসুস্থ শিশুদের এই মুহূর্তে টিকা দেওয়া হচ্ছে না। অসুস্থ শিশু ছাড়া বাকি সবাইকে টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর যারা অসুস্থ তাদের কেবল ভিটামিন এ প্রদান করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। হামের কারণে বাচ্চাদের জ্বর আসছে এবং হাম হচ্ছে, তাদেরকে যদি আমরা দ্রুত শনাক্ত করতে পারি, তাদেরকে দ্রুত চিকিৎসা দেই, ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ থাকবে না। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন।
এদিকে দেশে জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। দৈনিক ডিজেল সরবরাহ বাড়িয়ে 25,000 টনে উন্নীত করা হয়েছে, যেখানে স্বাভাবিক চাহিদা ছিল প্রায় 12,000 টন। তবে পেট্রোল অকটেনের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। ক্রেতারা বলছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও অনেক পাম্পে তেল পাচ্ছে না তারা। আর কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সীমিত পরিমাণে যে পরিমাণ তেল দিচ্ছে তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, পেট্রোল পাম্পের সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। জেরিন, যেমনটি বলছিলেন যে রাজধানী পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে যেটা দেখেছি যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে একই চিত্র, এবং এই চিত্রটি বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক এবং এই স্বল্প পাল্লার যে যানগুলো রয়েছে সেটির এসে এই পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন। আমরা পেট্রোল পাম্পগুলোতে গিয়ে যেটি দেখতে পেয়েছি যে মোটরসাইকেল এটিকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কারগুলোকে 20 লিটার করে তেল দেওয়া হচ্ছে, এবং দূরপাল্লার যে বাস এবং ট্রাক রয়েছে তাদেরকে 70 থেকে 100 লিটার তেল দেওয়ার কথা থাকলেও তারা সেই পরিমাণে চাহিদা মোতাবেক তেল পাচ্ছে না। এবং ক্রেতারা বলছেন যে তাদের আশানুরূপ তেল পাচ্ছে না, বিশেষ করে রাইড শেয়ারের মোটরসাইকেলে যারা কাজ করেন এই শহরে, এবং তাদের আশানুরূপ তারা তেল পাচ্ছে না, এবং তারা বলছেন যে সরকারের এই বিষয়টিতে নজর দেওয়া দরকার। আমি যদি আপনার মাধ্যমে একটু দেখাই, এখানে একটি পেট্রোল পাম্পের চার্ট রয়েছে এবং এই চার্টটিতে স্পষ্ট করে বলা আছে যে কোন পরিবহনটিতে কত লিটার করে তেল দেওয়া হবে, এবং এই নির্দেশনা থাকার পরও অনেক ক্রেতাই এই পেট্রোল পাম্পগুলোতে এসে নানা বাক বিতণ্ডায় জড়াচ্ছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন যে সরকার কেন এই বিষয়টি দেখছেন না। বিশেষ করে রাইড শেয়ারের যে বাইকগুলো রয়েছেন তাদের চালকেরা বলছেন যে তাদেরকে তাদের চাহিদা মোতাবেক যতটুকু প্রয়োজন সেই পরিমাণে তেল দেওয়া প্রয়োজন। তবে সরকারের যে নিয়ম নীতি এবং রাসায়নিক পদ্ধতিতে তেল দেওয়ার যে নীতিমালা প্রণয়ন করেছে পাম্পগুলোকে, সেই নীতিমালা অনুযায়ী তেল দিচ্ছেন বাইকারগুলোকে, এবং সেটিতে ক্রেতারাও সন্তুষ্ট নয় এবং পাম্প কর্তৃপক্ষরাও অনেক বিপাকে পড়েছেন। তারা ক্রেতাদের সাথে বিভিন্ন সময় নানান বাকবিতণ্ডা জড়িয়ে পড়ছেন এবং ক্রেতারা অসন্তোষ জানাচ্ছেন এবং না বুঝেই তারা পাম্প কর্তৃপক্ষের সাথে বিবাদে জড়িয়ে পড়ছেন। তো সর্বশেষ রাজধানীর তেজগাঁওয়ের এই পাম্পটি থেকে আমার কাছে জ্বালানি তেল নিয়ে এই সংবাদ ছিল। জারিন। তরিকুল, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ব্যাপক প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। ডিজেল সংকটে স্থবির হয়ে পড়েছে কক্সবাজারের অন্যতম বৃহৎ মৎস্য আহরণ কেন্দ্র। তীব্র জ্বালানি তেলের সংকটের জেরে সাগরে যেতে পারছে না হাজার হাজার মাছ ধরার নৌযান। এতে স্থানীয় বাজারে মাছের সরবরাহ কমে গিয়ে প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। কক্সবাজারে জ্বালানির সংকটের জেরে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না হাজার হাজার জেলে। বাঘখালী নদীর ঘাটে নোঙর করে রাখা হয়েছে এইসব মাছ ধরার ট্রলার। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে লাখো জেলে পরিবার। জেলায় প্রায় 6,000 মাছ ধরার ট্রলার রয়েছে, যার শতভাগই ডিজেল চালিত। তবে পর্যাপ্ত পরিমাণ ডিজেল না পাওয়ায় অন্তত 4,000 ট্রলারের মাছ আহরণ কার্যক্রম বন্ধ রয়েছে। জেলেরা জানান, বর্তমানে যে পরিমাণ ডিজেল পাওয়া যাচ্ছে তা দিয়ে উপকূল থেকে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব। অথচ পর্যাপ্ত মাছ পেতে হলে সাগরের অন্তত 40 থেকে 50 কিলোমিটার গভীরে যেতে হয়। এর ফলে বাধ্য হয়ে অনেক ট্রলার ঘাটেই নোঙর করে রাখা হয়েছে। তেল যখন ন পাই আমরা এখন কারে ফিশিং বোটে লই বয়ে থাকি, কোনো কাজ নাই, কর্ম নাই, আমরা কীভাবে চলি? আমরা অতি শীঘ্র যদি তেল না পাই তাহলে আমরা আরও অনেক কষ্টের মধ্যে পড়ে যাব বোট বাইর করতে। আমার 3টা ট্রলারের মধ্যে প্রায় 100-এর কাছাকাছি লোক আমার কাজ করে আমার এখানে, কিন্তু আজকে 1 মাস ধরে আমরা বোট ট্রলার বের করতে পারছি না তেলের কারণে। কিভাবে হাইতে আছে কিভাবে হাইতে আছে না, আমরা তো এটা জানি না। বউ বাইন্দে জ্বালাইতে আছে, আমি সাগর ট্রলার দিকে ফরি আছি। তেলের সংকটের জেরে অনেক ফিশিং বোট সাগরে যেতে পারছে না। এতে জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আমরা পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে আমাদের বোট ওভাবে সাগরে যাওয়া সম্ভব হচ্ছে না। তেলের কোনো সংকট নেই, তবে নিবন্ধনকৃত বোটগুলোকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ এবং ফিটনেসবিহীন যানবাহনকে তেল না দেওয়ার নির্দেশনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। সরকারি নির্দেশনা মোতাবেক যারা রেজিস্টার্ডকৃত বোট তাদেরকে আমরা তেল দেওয়ার ক্ষেত্রে
অগ্রাধিকার দিচ্ছে। তাদের মালিক সমিতির সাথে ওদের কথা হয়েছে, এইরকম নিবন্ধিত যে জেলে বা ফিশিং বোট আছে তাদেরকে আমরা আগে তারা তেল পাবে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও গভীর হওয়ার শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জীবন্ত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট। এর সবশেষ বলি সৌহার্দ্য পরিবহনের বাসডুবি। নিভে গেছে ২৬ জনের প্রাণপ্রদীপ। হৃদয় বিদারক এই ঘটনা মেনে নিতে পারছেন না দেশবাসী। ফেরিঘাটের অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ সবার মুখে। রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেনের সহায়তায় মনিরুল ইসলামের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন তারিকুল ইসলাম খোকন। রাক্ষসী নদী পদ্মা, যার ঢেউয়ের তোড়ে এখানে তটরেখা বদলায় প্রতিনিয়ত। প্রমত্তা পদ্মা শুধু জনপদ গিলেই ক্ষান্ত হয় না, মাঝে মধ্যে সে কেড়ে নেয় প্রাণ, ডুবিয়ে দেয় হাজারো স্বপ্ন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার এই দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। অথচ জনগুরুত্বপূর্ণ এই নৌরুটটি এখন যেন রীতিমতো মরণ ফাঁদ, যেখানে দশকের পর দশকেও লাগেনি আধুনিকতার ছোঁয়া। ঘাটের অবস্থা হতশ্রী। ফেরি পারাপারে ৭টি ঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে ৩টি, বাকি ৪টি বন্ধ দীর্ঘদিন। যদিও অতি জরুরি বিবেচনায় আপৎকালীন তহবিলও থাকে প্রস্তুত। খরচ হয়, কিন্তু চেহারা বদলায় না ফেরিঘাটের। আধুনিক এই যুগে ফেরিঘাটে নিরাপত্তার ছিটে ফোটাও নেই, পল্টনও সেকেলে। ধরেছে জং, নেই নিরাপত্তা পিলার কিংবা রেলিং। ওঠানামার পাটাতনও সমান, নেই বিট কিংবা গ্রিপ। এতেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংযোগ সড়কও অস্থায়ী এবং ঢালু, সড়কগুলো পুরোই ক্ষতবিক্ষত। চালকদের এমন অভিযোগ বহুদিনের। পল্টন উঁচু খাড়া থাকলে দেখা যাচ্ছে নামতে গেলে ঝামেলা, আবার সমান থাকলে সমস্যা হয় না। এই রাস্তায় এই সমস্যাটা তৈরি করেছে। ঘাট থেকে গাড়িগুলো লাভে ওইগুলো বেকু দিয়ে মাটি কেটে সমান করে দিতে হবে। এটা তো বিআইডব্লিউটি এর সরকারি কর্মকর্তাদের কাজ, এটা লক্ষ্য করবে রোডটা যাতে লেভেল পর্যায়ে থাকে। এই রুটে প্রতিদিন পার হয় অন্তত ৫,০০০ গাড়ি। ফেরিঘাটে ভিড়তেই ওঠার তারা অপেক্ষমান যানবাহনের, অপরদিকে নামারও তারা ফেরিতে থাকা গাড়ির। এখানেই শুভঙ্করের দারুণ ফাঁকি। টাকার বিনিময়ে গাড়ি ছাড়ে ২০টা ২৫টা গিয়ে ঘাটের মুখে যেয়ে ১৬বে যেয়ে চাকা নামার পরে ফেরিতে বলে যে আর জায়গা নেই, ব্যাগে দাও। একই সময় লোড আনলোড হওয়াকেই ফেরিঘাটে দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন পরিবহন বিশেষজ্ঞ হাদিউজ্জামান। যারা লাইনম্যান থাকে তারা যেটা করে, কোন গাড়ি আগে দিবে সামনে দিবে, সেখান থেকে চাঁদা নিবে, এই কাজে তারা ব্যস্ত। কারণ এই যে ফেরিঘাটে আমরা পুন্টন যেটির কথা বলতেছি, এখানে কিন্তু একজন সুপারভাইজার থাকার কথা, যে গাইড করবে অফলোডিং এবং লোডিংয়ের সময়। বাসডুবির পর বিআইডব্লিউটির দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। দুর্ঘটনার দায় নিতে নারাজ সংস্থাটি, সব দোষ চাপাচ্ছে বাস চালকের উপর। তাদের এমন দায়সারা বক্তব্যে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। এর আগে ড্রাইভার স্টারিংয়ে বসছে, তো ওই যখন ধাক্কা লাগছে তখন ওই যোগানের উপরে চাকাটা উঠে গেছে, উঠে গাড়ি অটোতে স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার বলে ওর আর ড্রাইভার আর কন্ট্রোল করতে পারেনি। তবে ঘটনার পর দেখা গেল দুর্ঘটনা কবলিত ৩ নম্বর ঘাটের সংযোগ সড়ক মেরামতে তাড়াহুড়া। সড়কের এমন দশাই যেন ভাত ঘুমে বিআইডব্লিউটি এর টেকনিক্যাল সহকারী নাসিম হোসেন। প্রশ্ন করা হলে সদুত্তর দিতে পারেননি তিনি। আমাদের ঈদের আগে পরে এবং কি আমাদের যে লেবার আছে এবং কি এরা এই কাজটা সবসময় করে থাকে। হৃদয়ে ব্যথা আছে স্থানীয় সুশীল মহলেরও। এই রুটে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ বাস্তবায়ন চান স্থানীয় বিএনপি নেতা সুলতান নূর ইসলাম। আমাদের যদি এখানে পদ্মা ব্যারেজটা না হয় তাহলে কিন্তু আমাদের একই অবস্থা সৃষ্টি হবে। এখন আমাদের সবচেয়ে বড় দাবি হলো পদ্মা ব্যারেজ সাথে পদ্মা সেতু। এটা বাস্তবায়ন হলে এই অঞ্চলে নদী শাসন হবে, আধুনিক নদী বন্দর হবে। এদিকে বিআইডব্লিউটি এর সহকারী পরিচালককে প্রশ্ন করা হলে উত্তর দেন ভিন্ন, এড়িয়ে যান দায়ও। মডেল একে তাহলে আপনার ডিজাইনগত কিছু তফাৎ আছে, যেটা একটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিভিন্ন ডিজাইনিং করেই ওরা তৈরি করা হয়েছে। এগুলো কোয়েশন তো আমি আনসার করতে পারবো না ভাইয়া। এটা যে সংশ্লিষ্ট যারা তৈরি করছেন তারা বিভিন্ন এটা আপনি যে নকশা আছে নকশা অনুসারে তৈরি করছেন। পরিবহন খাতে মাত্র ৫% নিয়ন্ত্রণ করে তথ্য প্রযুক্তি, বাকিটা রাজনৈতিক প্রভাবের দখলে। এ কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে জানান অধ্যাপক হাদিউজ্জামান। এখানে যদি ৫% বিজ্ঞান থেকে থাকে, ৯৫% রাজনীতি। পুন্টনের আসলে চারপাশে অবশ্যই এখানে ওয়াল থাকার কথা স্টিলের, যাতে করে কোনো যানবাহন যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে যেন নদীতে না যায়। এখনই কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে মৃত্যুকূপ হয়েই থেকে যাবে জনগুরুত্বপূর্ণ এই রুটটি।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। শাপলা চত্বরে গণহত্যা মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য 7 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে কারফিউ দিয়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হচ্ছে এর সাক্ষ্য গ্রহণ। একই ট্রাইব্যুনালে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ABM ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, ট্রাইব্যুনালে আজকের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। প্রথমে বলে রাখি, শাপলা চত্বরে যে গণহত্যার মামলার বিষয়ে এই মামলার কিন্তু তদন্ত প্রতিবেদনের জমা দেওয়ার দিন কিন্তু আজকে ধার্য ছিল। যেহেতু প্রসিকিউশন সেটি করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল সর্বোচ্চ 2 মাস সময় দিয়ে 7 জুন কিন্তু দিনটি ধার্য করেন। একই ট্রাইব্যুনালে আরেকটি মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের জমা দেওয়ার জন্য 14 জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি কিন্তু 19 এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনালের। বিষয়টি হচ্ছে যে তাদের এই আসামির যেহেতু এই মামলার আসামিদের সবাই যেহেতু পলাতক, সেক্ষেত্রে কিন্তু প্রসিকিউটর আব্দুস সাত্তার কিন্তু তাদের জন্য যে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী সেটি নিয়োগ সহ অভিযোগ গ্রহণের বিষয়ে শুনানির জন্য সময় চান ট্রাইব্যুনালের কাছে। তো ট্রাইব্যুনাল এই 19 এপ্রিল এই দিনটি ধার্য করেন। এদিকে এখন এই ট্রাইব্যুনাল 1-এ কিন্তু কারফিউ জারি করে গণহত্যা উস্কানি মামলা কিন্তু সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিন। তিনি যেটি সাক্ষ্য দিচ্ছেন যে 18 জুলাই কারফিউ চলাকালে যে কারফিউ জারির পেছনে হাত রয়েছে সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে। তো সেই বিষয়টি হচ্ছে যে এই কারফিউ চলাকালে যে শাহরিয়ার যে গুলিবিদ্ধ হন তার লাশ কীভাবে পেয়েছেন এবং সেদিন কী কী হয়েছিল সে বিষয়ে কিন্তু বিস্তারিত তিনি সাক্ষ্য দিচ্ছেন। এদিকে কিন্তু ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়া 6 জন হত্যায় কিন্তু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সহ 4 জনের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি যেমনটি জানিয়েছেন মামলায় এই তদন্ত চলাকালে কী কী পেয়েছেন সে বিষয়ে কিন্তু তিনি বিস্তারিত তুলে ধরছেন। তো জেরিন, আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। আজ খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। একে যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবসও বলা হয়। বিশ্বে অন্য সব দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও যথাযথ মর্যাদায় দিনটি পালন করছেন। শুরুতে ঢাকার রমনা ক্যাথেড্রাল চার্চ সহ দেশের সব গির্জায় বিশেষ উপাসনা ও প্রার্থনার আয়োজন করা হয়। ভক্তরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করেছেন। নতুন জীবনের প্রতীক হিসেবে শিশুরা রঙিন ডিম বা ইস্টার এগ বিনিময় করেছে। দিনটি উপলক্ষে গির্জাগুলোতে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। যীশু খ্রিস্ট উনি আমাদের পাপের জন্য উনি মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুবরণের 3 দিন পরে উনি আবার পুনরুত্থিত হয়েছেন। ইস্টার সানডেতে হচ্ছে আমরা সবাই সকালে চার্চে যাই, প্রেয়ার করি। বিগত 40 দিন ধরে উপবাস ও ত্যাগ স্বীকারের মাধ্যমে ধ্যান, প্রার্থনা ও দয়া দানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেছি এবং আমাদের নিজেদের পবিত্রতা আনয়ন করার চেষ্টা করেছি। নিঝুম দ্বীপ নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি অনন্য পর্যটন কেন্দ্র। দ্বীপটি চিত্রা হরিণ, পাখির কলতান এবং কেওড়া বনের জন্য বিখ্যাত। এর সৌন্দর্য উপভোগে পর্যটকরা ছুটে এলেও অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েন তারা। নিঝুম দ্বীপের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ব্যবস্থার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। ফিরোজ উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক অনন্য প্রাকৃতিক ও ম্যানগ্রোভ বনাঞ্চল হল নিঝুম দ্বীপ।
সাগর, নদী ও বনের অপরূপ সৌন্দর্য দেখতে পর্যটকদের অন্যতম আকর্ষণ নিঝুম দ্বীপ। দ্বীপ ভ্রমণে প্রধান সমস্যা ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। 10 কিলোমিটার দীর্ঘ এই দ্বীপের প্রধান সড়কগুলো খানাখন্দে বেহাল দশা। মূল সড়কে কাঠের সেতুও এখন ঝুঁকিপূর্ণ। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে দ্বীপের অর্ধ লক্ষ মানুষ ও ঘুরতে আসা পর্যটকরা। রাস্তার কারণে বিভিন্ন পর্যটনার্থী আসতে পারে না, আসলে খুব অসুবিধা ভোগ করে। এই রোডগুলোর অবস্থা খুব খারাপ। এখন আমরা রোড দিয়ে না যাই, আমরা যাইতেছি ওই যে মানুষের ফসলের জমি দিয়া। ডেলিভারি রোগীরা যে অনেকগুলো আপনার বর্ষা আসে, পানি টানি রাস্তাঘাট ডুবি থাকে, মানুষ মহিলা একজন আপনার বাইরের দিকে নেওয়া যায় না। রোডঘাট সব ভাঙ্গা, মানুষের যাতায়াতে কষ্ট, হুন্দা কাটতে হয়ে যা, রিক্সা কাটতে হয়ে যা। ফলের ভাঙার কারণে এখানে অনেক মোটরসাইকেল, টমটম, টলি প্রায় এক দুর্ঘটনা ঘটে। জোয়ারে পানি উঠে যে আমরা গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না। আমাদের রোডটা একটু দ্রুতভাবে কাজ করে দিলে আমাদের জন্য অনেক উপকার হবে। রাস্তা সংস্কারের কাজ দ্রুতই হবে বলে জানান প্রকৌশলী কর্মকর্তা। হেলথ প্রজেক্টের আওতায়, এটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই রাস্তাটি আমরা টেন্ডার রিসিভ হয়েছে। এখন আমরা অতি শীঘ্রই আমরা কাজ হতে পারবো বলে আশা করছি। এমন বাস্তবতায় নিঝুম দ্বীপে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ব্যবস্থার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা নিঝুম দ্বীপের যাতায়াত ব্যবস্থা সহজ করতে চাই। অলরেডি নিঝুম দ্বীপের ল্যান্ডিং স্টেশন মুক্তারিয়া ঘাট এবং বন্দরটিলা ঘাট, যে এই দুইটা ঘাটের জন্য ল্যান্ডিং স্টেশন নির্মাণের জন্য 2টা পল্টন বরাদ্দ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন দ্বীপের মজবুত বেড়িবাঁধ নির্মাণ সহ সড়ক যোগাযোগ উন্নয়নই পাল্টে দিতে পারে প্রকৃতির অপার বিস্ময় নিঝুম দ্বীপের পর্যটনের সম্ভাবনা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। ইরানকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের দেওয়া আলটিমেটামকে অসহায়, ভারসাম্যহীন এবং মূর্খতার সূচক পদক্ষেপ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ওয়াশিংটনের রক্তচক্ষু ও ভয়াবহ হামলার হুমকিকে কোনো পাত্তা না দিয়ে মার্কিন মিত্র কুয়েত ও ইসরায়েলে একযোগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। ইরানকে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 48 ঘন্টার মধ্যে কোনো চুক্তিতে না এলে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই আলটিমেটামকে দুর্বল ও উদ্বিগ্ন বলে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলা যদি অব্যাহত থাকে তাহলে অচিরেই পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য নরক হয়ে উঠবে বলে সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, চলমান যুদ্ধে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে তেহরান এবং তাদের বিশেষ টার্গেট ব্যাংক রয়েছে, যেগুলোতে হামলা চালালে চমকে যাবে মার্কিনী ও ইসরায়েলিরা। ওয়াশিংটনের রক্তচক্ষু ও ভয়াবহ হামলার হুমকিকে কোনো পাত্তাই দেয়নি তেহরান। উল্টো ট্রাম্পের দেয়া সময়সীমা শেষ হওয়ার আগেই মার্কিন মিত্র কুয়েত ও ইসরায়েলে একযোগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে নিজেদের বিধ্বংসী শক্তির জানান দিল দেশটি। কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলায় দেশটির 2টি বড় বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই সময়ে সুদূর ইসরায়েলের আকাশেও সাইরেন বাজিয়ে দিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ইরান থেকে ছোড়া একাধিক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি তাদের ভূখণ্ড লক্ষ্য করে ধেয়ে এসেছে। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের পরবর্তী ধাপে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে প্রাণঘাতী দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র JASSM-ER ব্যাপকভাবে মোতায়েন করছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য সংরক্ষিত মজুদ থেকেও ক্ষেপণাস্ত্র সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আগামী 1 বছরের জন্য বিসিবির বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। জাতীয় দলের পাশাপাশি বিসিবির বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে স্পিনারদের দক্ষতা উন্নয়নে কাজ করবেন তিনি। এর মাধ্যমে রফিক পেশাদার ক্রিকেট কোচিংয়ে যুক্ত হলেন। মোহাম্মদ রফিক বাংলাদেশের প্রথম বোলার যিনি টেস্ট ও ওয়ানডে 100 উইকেটের মাইলফলক স্পর্শ করেন। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। বিকেলে বসছে সংসদ, উত্তাপ ছড়াতে পারে জুলাই সনদ বাস্তবায়ন আলোচনা।
গণভোট সহ 20 অধ্যাদেশ অনুমোদন না হওয়ার সম্ভাবনা। অতি ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় একযোগে হামের টিকাদান, গেল সরকারের ব্যর্থতায় ভয়াবহ আকার ধারণ করেছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। আজও রাজধানীর ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, জ্বালানি সংকটে স্থবির কক্সবাজারের মৎস্য আহরণ কেন্দ্র, সাগরে যেতে পারছে না মাছ ধরা ট্রলার। এবং শাপলা চত্বর গণহত্যার তদন্ত প্রতিবেদন 7 জুন, গণহত্যায় সালমান, আনিসুল, হানিফের বিরুদ্ধে সাক্ষ্য, ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দাখিল। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।